অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থেকে এক এক করে দেশের অভ্যন্তরীণ লোকজন এবং আন্তর্জাতিক সংস্থার অনেকেই সরে দাঁড়াচ্ছেন। অর্থাৎ আমরা যেটা মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশের চিত্র একেবারে পরিবর্তন হয়ে যাবে, আমরা স্বর্গে বসবাস করব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি বা তার যেই দক্ষতা, অভিজ্ঞতা এবং তার যেই কার্যক্রম করার যে ক্ষমতা, এই ক্ষমতাই আমাদের সোনার বাংলাদেশকে হীরায় রূপান্তরিত করবে। প্রিয় দর্শক, আপনারা আগে একটা নিউজ দেখেন, এই নিউজটার বিষয়ে আপনাদেরকে বলছি। এটা আজকে বাংলাদেশের মোটামুটি মেইন স্ট্রিম গণমিডিয়ার সবগুলোতেই প্রকাশ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, আমাদের ভাগ্য ফুলের মতো ফুটে উঠেছে বলে আমরা মনে করেছিলাম। আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, বাংলাদেশ এখন মানে এই পদ্ম ফুলের মতো ফুটে উঠেছে। অল্প কিছুদিনের মধ্যেই বিদেশি কূটনীতিবিদেরা বাংলাদেশে আসলেন, সামিট অনুষ্ঠান করা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সেখানে আমাদের আশিক মাহমুদ না আশিক, যাই হোক, ওনার নাম হচ্ছে আশিক চৌধুরী, আশিক চৌধুরী একটা সামিট অনুষ্ঠানে স্মার্ট প্রেজেন্টেশন দিলেন, মানে স্মার্ট প্রেজেন্টেশন করলেন। এরপরেই গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো যে দেশে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অন্যান্য দেশগুলো। সেই বিনিয়োগ যে কবে করবে সেটা আমরা তখনও জানতে পারি নাই, এখনো জানতে পারছি না। আদৌ কি বিনিয়োগ করেছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। বিনিয়োগ করলে তো অবশ্যই গণমাধ্যমে আসতো। তো এই সকল দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার মানে একের পর এক ধাক্কা খাচ্ছেন। আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ৬টি সংস্থা খোলা চিঠি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা ধাক্কা। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেই বিচার কার্যক্রম চলছে, আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া, সেখানে কিন্তু সামান্য পরিমাণ হলেও একটা বাধা আসতে পারে বলে অনেকেই মনে করছেন। এখন সর্বশেষ যেই ধাক্কাটা হলো, বিশ্ব ব্যাংক মানে IMF, যেটাতে ঋণ নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার আবেদন করেছিলেন $4.5 বিলিয়ন, সেই ঋণের কয়েকটা কিস্তি, একটা বা দুইটা কিস্তি বাংলাদেশ পেয়েছে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা কিস্তি IMF এর দেওয়ার কথা ছিল, যেটাতে $80 কোটি কথা উল্লেখ ছিল। এখন এই IMF বলছে এই ঋণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিবে না। কেন দিবে না, কেন দিবে না এই ব্যাখ্যা পুরোপুরি IMF না দিলেও আমরা কিন্তু বুঝতে পেরেছি কেন দিবে না। IMF বলেছে নির্বাচিত সরকার ছাড়া IMF আর কোনো ঋণের কিস্তি ছাড়বে না বাংলাদেশকে। এখন এই বিষয়ে কি করবেন? অবশ্যই নির্বাচন দরকার। বিএনপি নির্বাচন চাইলেই আমরা সেখানে গিয়ে নানা ধরনের কমেন্ট করি, আজে বাজে কমেন্ট করি যে বিএনপি শুধু নির্বাচন চাই, নির্বাচন চাই, বিএনপি শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই, কথায় কথায় নির্বাচন। আসলে নির্বাচনটা শুধু বিএনপির জন্য নয়, নির্বাচন এই বাংলাদেশের জন্য। নির্বাচিত সরকার ছাড়া যতই ঢাক ঢোল পিটিয়ে বলা হোক এই দেশ বিনিয়োগ করতেছে, ওই দেশ বিনিয়োগ করতেছে, আসলে বিনিয়োগ কেউ করতে চাইবে না। কারণ নির্বাচিত সরকারের একটা পাবলিক ম্যান্ডেট থাকে, জনসমর্থন থাকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। নির্বাচন ছাড়া বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। এবং এগুলো যে সম্ভব নয় সেটা আমরা কিন্তু এতদিন দেখেছি। এই সরকার সংবিধান পরিবর্তন করার কথা বললেও এই যে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিনিয়ত চিৎকার করলেও কিন্তু করতে পারছে না, কারণ তাদের যে সাংবিধানিক বা আইনি ভিত্তি কিন্তু এখনো নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সবচেয়ে ভালো যেটা হবে সেটা নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের হাতে
ক্ষমতা হস্তান্তর করে দিলে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন তখন বিভিন্ন দেশের প্রধানেরা তাকে অভ্যর্থনা জানিয়েছে, আমরাও স্বাগত জানিয়েছি, কিন্তু এতে সেই স্বাগত পর্যন্তই আমরা পেয়েছি, আদার্স অন্য কোনো কিছু কিন্তু এখনো পাইনি। আপনারা একটা প্রকাশ্য কমপ্লিটলি কোনো উন্নয়ন কি এই সরকারের সময় দেখেছেন? অনেকেই বলছেন এই সরকারের উন্নয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গ্রামীণ ব্যাংকের উন্নয়ন, এনজিওর কিছু উন্নয়ন হয়েছে, তিনি 650 কোটি টাকার কর মওকুফ করে নিতে পেরেছেন, তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাগুলো তিনি তুলে নিয়েছেন, এটাই এই সরকারের উন্নয়ন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক উদ্দেশ্যে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলাগুলো পুরোপুরি এখনো খারিজ হয়ে যায়নি, এখনো বিএনপির অনেক নেতাকর্মীরা কোর্টে হাজিরা দিচ্ছেন, জামাতের অনেক নেতাকর্মীরা হাজিরা দিচ্ছেন, সে মামলা কিন্তু খারিজ হয়নি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো সেগুলো পুরোপুরি খারিজ হয়নি। শীর্ষ পর্যায়ের কিছু নেতা যেমন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, হয়তো জামাতের কিছু তাদের নেতাকর্মীদের মামলাগুলো খারিজ করা হয়েছে, সব নেতাদের মামলা খারিজ করা হয়নি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অনেক কিছুই করতে পারছেন না বা করা সম্ভব নয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ। আইএমএফ এর এই ঋণ সম্পর্কে বাংলাদেশের গভর্নরকে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন যে বাংলাদেশ এখন আর্থিক দিক দিয়ে শক্তিশালী, আইএমএফ এর ঋণ না পেলেও কোনো সমস্যা হবে না। অনেক সময় বলা হয়েছে 19 বিলিয়ন ডলার থেকে এখন 32 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ আছে আর কি, রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আইএমএফ এর ঋণ না পেলে হয়তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে, তবে তিনি আরেকটা কথা বলেছেন যে আইএমএফ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই আইএমএফ সহ আন্তর্জাতিক বিশ্বের সকল প্রকার অনুদান বলেন, ঋণ বলেন, সাহায্য বলেন, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আনা সম্ভব নয়, যতই তিনি মানে পরিচিত মুখ হোক, সম্মানী ব্যক্তি হোক বা নোবেল বিজেতা হোক, কোনোভাবেই এটা সম্ভব নয়। নোবেল বিজয়ী, তার আন্তর্জাতিক বিশ্বে সম্মান রয়েছে, তার একটা খ্যাতি রয়েছে, এটা আমাদের মানতে হবে। তবে এই আন্তর্জাতিক বিশ্বে তার সম্মান, তার খ্যাতি বা তার নোবেল বিজয়ী হওয়ার ঘটনা কিন্তু বাংলাদেশকে সহযোগিতা বা সাহায্য করবে না। বাংলাদেশকে সহযোগিতা সাহায্য করতে হলে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতার আসনে বসতে হবে। তাছাড়া যতই ওই ঢাকঢোল পিটিয়ে সামিট করেন, আশিক চৌধুরীর স্মার্ট প্রেজেন্টেশন দেখেন, তারপরেও কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, আইএমএফ বাংলাদেশকে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণ দিবে না, এই সংবাদ জাতীয় গণমাধ্যমের সব জায়গায় প্রচারিত হয়েছে। আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।